ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাত সংস্কারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সনদ তৈরির আশা। হাসিনাকে ফেরাতে দিল্লিকে প্রয়োজনীয় কাগজ দিয়েছে ঢাকা। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশন। ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ইসরায়েলি নৃশংসতায় ভুতুড়ে জনপদে পরিণত গাজা। চারদিকে ধ্বংসস্তূপ পুনর্নির্মাণে খরচ হবে প্রায় ৪,০০০ কোটি টাকা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ভোরের লাল সূর্য আকাশ আলোকিত করে জানান দিল আজ বসন্ত। আর এ কারণে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রাজধানীর চারুকলার বকুলতলায় বসন্ত উৎসব পালনে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা শুরু হয়েছে সকাল থেকেই। অনুষ্ঠান উপভোগে নগরবাসী জড়ো হয়েছে বকুলতলায়। শিল্পীদের সুরেল কণ্ঠে ছড়িয়ে যাচ্ছে প্রকৃতির আকাশ বাতাস। চারুকলার আয়োজনে থাকছে শাস্ত্রীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি, লোকগান এবং নৃত্য। এই আয়োজনে মোট ৪২টি সাংস্কৃতিক দল অংশ নেয়। একই সঙ্গে এদিনে ভালোবাসা দিবস হওয়াতে ভালো লাগা জানায় আগতরা। জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টারের বাস্তবায়নের পর এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এক প্লেনারি সেশনে একথা বলেন তিনি। বিভিন্ন খাত সংস্কারের রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের রিপোর্ট। গত এক দশক ধরে সংযুক্ত আরব আমিরাতে হয়ে আসছে আন্তর্জাতিকভাবে সমাদৃত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। দুবাইয়ে অনুষ্ঠিত সেই আয়োজনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার এক প্লেনারি সেশনে অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই চার্টারের বাস্তবায়নের পর এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন বাস্তবায়নে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন এবং সুপারিশ নিয়ে কাজ করবে বাংলাদেশ। So we have a United Nations document on that. So that's a relief. We have to start rebuilding those faults that we have in the system so that it doesn't repeat that. So this is one of the things that we want to make sure. And the other things এর আগে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের। এই সময় দুদেশের সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশা জানান ইউএইর স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই এ পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভারত এখনও কোনো উত্তর দেয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট মানুষের বিবেককে নাড়া দেবে উল্লেখ করে রফিকুল আলম বলেন, বিষয়টি আমলে নিয়ে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে জাতিসংঘের প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের ৮৪৮ জন শহীদের তালিকা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্ট। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের ওপর, কিন্তু এখনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিটি মামলাই তদন্ত পর্যায়ে। এই অবস্থায় জাতিসংঘের 114 পৃষ্ঠার মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদনটি তদন্তে সহযোগিতা করবে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, প্রতিবেদনটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তাদের এই রিপোর্টটা সম্পূর্ণ ইম্পার্শিয়াল, কোনো দলের দ্বারা প্রভাবিত হয়ে হয়নি। তারা আমাদের সাথেও কথা বলেননি, তারা অপরাধীদের সাথে কথা বলেছেন, ভিকটিমদের সাথে কথা বলেছেন এবং যেখানে কথা বলা দরকার সেগুলো সেই জায়গায় কথা বলেছেন। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে। তারা আরো উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। কাজের ধরনে অনেকটা মিল থাকলেও প্রতিবেদনের ক্ষেত্রে জাতিসংঘ এবং ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সম্পর্ক ছিল না। এক ধরনের মৃত্যুদণ্ড যদিও দেওয়া হয়, সেটা যাতে স্থগিত রাখা হয় এরকম একটা প্রস্তাব করেছেন। এইটার সুযোগ যেহেতু আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ক্ষমতা আছে, তারা কি ধরনের দণ্ড দিবেন কি দেবেন না সেই বিষয়টা পরে দেখা যাবে। 2024 সালের 1 জুলাই থেকে 1.5 মাসে বাংলাদেশে 1400 জন নিহতের কথা বলেছে জাতিসংঘ। শটগানের গুলি ছিল 12%, পিস্তলের গুলি ছিল 20%, মিলিটারি রাইফেলের গুলি ছিল 66%। সুতরাং যারা এই সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন বিএনপি মামলা ও সমন্বয়ক প্রধান সালাউদ্দিন খান। ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী সহ ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে 566 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে 1665 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারের পাশাপাশি 24 ঘন্টায় 2টি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে খুলনায় অপারেশন ডেভিল হান্টে ইউপি সদস্য আবু সাইদ বিশ্বাস সহ 13 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে 9 জন আটক হয়েছে। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, অপারেশন ডেভিল হান্টে খুলনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা খুলনায় গত 8ই ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং খুলনায় এই পর্যন্ত খুলনা জেলায় খুলনার বিভাগে 232 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরীতে গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে এবং খুলনা জেলায় গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত 12 জনকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই খুলনা পুরা খুলনাতে যে অভিযান পরিচালিত হচ্ছে সেটা এখনো অব্যাহত আছে। বিশেষ করে খুলনার বিভিন্ন জায়গায়, বিশেষ করে সোনাডাঙ্গা বাসিক এলাকায়, বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত রয়েছে। তবে আমরা বিশেষ করে লক্ষ্য করেছি যে খুলনায় দিনের চেয়ে রাতে বেশি অভিযান পরিচালনা করছে। আর এই অভিযানে খুলনার সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। সর্বশেষ আমরা গত 11ই ফেব্রুয়ারি দেখেছি খুলনার সাবেক কাউন্সিলর শাহাদত হোসেন মিনা, মংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসিম হাওলাদার এবং গতকাল রাত্রে খুলনার তেরোখাদা থেকে খুলনার তেরোখাদার সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলামকেও গ্রেপ্তার করেছে। তো অধিকাংশ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশ এদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। সেই সাথে এই আগে যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো, খুলনা যে একটা আতঙ্কের নগরী তৈরি হয়েছিল, সেই থেকে সেটা অনেকটা নিবৃত পেয়েছে। এখন খুলনার যারা আছেন, সাধারণ মানুষজন
এই অবস্থায় এখন কিছুটা স্বস্তির মধ্যে রয়েছে এই দেবীঘাট পরিচালনা বন্ধ। এই ছিল খুলনা থেকে সর্বশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ। র্যাব বিলুপ্তি, পুলিশ প্রবিধান সংশোধন সহ জাতিসংঘ যেসব সুপারিশ দিয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা একথা বলেন। জাতিসংঘের তদন্তকে সরকার স্বাগত জানায় বলেও জানান উপদেষ্টা। দর্শক, ফাগুন উদযাপনের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাই মুন্নি। মুন্নি, বসন্ত উদযাপনের খবর আমাদের জানাবেন। আপনি যেভাবে বলছিলেন যে বসন্ত উদযাপন, এখনই একটা বিষয় আছে যে এখানে যারা এসেছেন ফুল ফুটুক এবং না ফুটুক, আজ বসন্ত, এটাই কিন্তু সবাই জানান দিচ্ছেন। একই সঙ্গে এই উৎসবকে আনন্দিত করার জন্য প্রত্যেকে অনেক হাসি খুশি মন নিয়ে এসেছেন এবং সবচেয়ে যে ভালো লাগা কাজ করছে তাদের প্রত্যেকের একটা আলাদা একটা সাজ দেখা যাচ্ছে। অনেক সবাই সাজের মধ্যে এসেছে, কেউ ফুলের মাথায় তাজ দিয়েছে, কেউ মাথায় ফুল গুঁজেছে, কেউ গলায় ফুল দিয়েছে। একটা অভিনব একটা সাজ এখানে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে এখানে আপনি হয়তো জেনে থাকবেন যে আজ হচ্ছে ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে প্রত্যেকে কিন্তু সবাইকে ভালোবাসা আদান প্রদানেরই একটা মাধ্যম হিসেবে এখানে এসেছে যে চারুকলার বকুলতলায়। তো আমি ভালোবাসা দিবস উপলক্ষে এক দর্শনার্থীকে জিজ্ঞেস করবো যে কেমন লাগলো আজকে এই বসন্ত উৎসবে এসে, আপনার ভালো লাগাটা কতটুকু কাজ করছে এবং ভালোবাসাটা কতটুকু ছড়িয়ে যাচ্ছে মনে প্রাণে। আচ্ছা, বসন্ত উৎসব তো আসলে খুবই সুন্দর একটা উৎসব, যার জন্য আমরা এসেছি এবং নব প্রজন্মের এই উদ্দীপনা দেখে খুব ভালো লাগছে যে ওরাও আমাদের মতো এখন আসতে ভালোবাসে, অনুষ্ঠান দেখতে ভালোবাসে। তো সবার জন্য শুভকামনা রইল এবং এই উৎসবে আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আর ভালোবাসা দিবস আর বসন্ত দিবস একই দিনে হওয়াতে উৎসাহের আমোদটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখানে চারুকলার এই অনুষ্ঠান চলবে আরো কতক্ষণ, কিন্তু ভালোবাসা মনে হয় মানুষের জীবনে অনেকটা সময় ব্যক্তি হয়ে অবস্থান করবে। মুন্নি, আপনাকে ধন্যবাদ। ইসরায়েলি নৃশংসতায় গাজা পরিণত হয়েছে ভুতুরে জনপদে। যেদিকে চোখ যায় কেবলই পরিত্যক্ত ধ্বংসস্তূপ। ঘরবাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল থেকে শুরু করে পয় নিষ্কাশন ব্যবস্থা কিছুই অবশেষ নেই। ইসরায়েলি হামলার শিক্ষা খাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন গাজা পুনর্নির্মাণে $4,000 কোটি খরচ হতে পারে। বিস্তারিত কাজী শাহরিনের প্রতিবেদনে। এটি একটি বিশাল ধ্বংসস্তূপ। যেই এখানে দাঁড়িয়ে চারপাশে তাকাবে সে বলবে এটি একটি ভূমিকম্পের মতো, একটি বিধ্বংসী ভূমিকম্প। টানা 15 মাসের ইসরায়েলি ধ্বংসযজ্ঞে ফিলিস্তিনের গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বাড়িঘর, হাসপাতাল কিংবা স্কুল কলেজ কোনো কিছুরই অবশিষ্ট নেই। একতরফা হামলায় উপত্যকার অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে তা এক কথায় অকল্পনীয়। সংঘাতের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অনুমান করা যায় জাবালিয়ার একটি মহল্লার 2 সময়ের ছবি দেখলে। একটি সংঘর্ষের আগে এবং আরেকটি পরের ছবি। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের পরিসংখ্যান বলছে ডিসেম্বরের শুরুতে গাজার 69% ভবন ও স্থাপনা পুরোপুরি এবং রাস্তাঘাটের 68% ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 50% হাসপাতাল এখন বন্ধ, বাকিগুলোতে চলছে আংশিক সেবা। যেগুলোর কার্যক্রম চলমান তাতেও নেই কোনো ভালো মানের যন্ত্রপাতি। জাতিসংঘের হিসাব অনুযায়ী গাজায় ইসরায়েলি হামলায় 1000-এরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ফলে দক্ষ কর্মীরও সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি তাণ্ডবে অঙ্গ হারিয়েছেন হাজার হাজার মানুষ।
সুচিকিৎসার অভাবে তারা রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। আমরা এই হাসপাতালে ভালো মানের চিকিৎসা দিতে পারছি না। এখানে দীর্ঘ সময় ধরে ওষুধের অভাবও রয়েছে। বিদ্যুতের জন্য ব্যবহৃত জ্বালানিও ফুরিয়ে গেছে। তাই আমাদের ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে অন্ধকারে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে অস্ত্রোপচার করা অনেক কষ্টের। সোয়া বছরের আগ্রাসনে গাজার শিক্ষা খাতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জুলাই মাসের মাঝামাঝি থেকে হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ৪৯টি স্কুল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যে ক্ষতি হয়েছে তাতে শিক্ষা ব্যবস্থা কবে নাগাদ স্বাভাবিক হবে তারও ঠিক ঠিকানা নেই। এসবের বাইরে উপত্যকার গ্যাস, পানি, বিদ্যুৎ এবং স্যানিটেশন ব্যবস্থারও ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন উপাত্ত বলছে গাজার অবকাঠামো পুনর্নির্মাণই হবে সামনের বছরগুলোর অন্যতম চ্যালেঞ্জ। জাতিসংঘের ধারণা অনুযায়ী গাজা পুনর্গঠনে কম করে হলেও ৪০ থেকে ৫০ বিলিয়ন বা ৪,০০০ কোটি ডলার খরচ হতে পারে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পিরোজপুরের সরবকাঠিতে বিভিন্ন রকমের ফুলের চাষ ও নার্সারিতে স্বাবলম্বী হয়েছে অন্তত ১৬,০০০ মানুষ। এসব বাগানে রয়েছে দেশি বিদেশি নানা প্রজাতির ফুল ও ফলের চারা, যা বিক্রি করে এ মৌসুমে চাষিরা আয় করেছে প্রায় ১৩ কোটি টাকা। ফুল চাষে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা করেছে স্থানীয় কৃষি বিভাগ। মোহাম্মদ নূর উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। স্বরূপকাঠির নার্সারি থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় ২ থেকে ২.৫ লাখ টাকার ফুল বিক্রি হয়। কৃষি আবাদের চেয়ে ফুল চাষে বেশি লাভ হয় স্বরূপকাঠি উপজেলার সারসিনা, অলঙ্কারকাঠি, আটগড়, কুড়িয়ানা, পশ্চিম কুনিয়ারি, আরামকাঠি, পান্নালালপুর, সুলতানপুর, সঙ্গীতকাঠি গ্রামের অধিকাংশ লোকই এখন ঝুঁকছেন ফুল চাষে। হিসেবের অঙ্কে স্বরূপকাঠিতে প্রায় ১৬,০০০ মানুষ বর্তমানে ফুল চাষে জড়িত। প্রায় ১৫৩ হেক্টর জমিতে প্রায় ১.৫ শতাধিক ফুলের বাগান ও নার্সারি রয়েছে। তাতে কর্মসংস্থান হয়েছে হাজার হাজার মানুষের। দেশি গোলাপ, বারবিনা, নয়নতারা, ড্যান্টাস, এস্টার, অনেক ফুলের আইটেম আছে। এটা আমরা চাষ করা হয়, এটা সমস্ত বাংলাদেশেই এই যে চারা নেয়। সবচেয়ে বড় নার্সারি স্বরূপকাঠি থেকে আমি নোয়াখালী মাল বিক্রি করি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা। শৌখিন দর্শনার্থীরা মনোরম পরিবেশ উপভোগ শেষে বাসাবাড়ির বারান্দা বা ছাদ সাজাতে ফুলের চারা কিনে নেন। দেশের বিভিন্ন স্থান থেকে ফুলের গাছ কিনতেও আসেন ব্যবসায়ীরা। অনেক সুন্দর জায়গা, ফুলের বাগান এবং নার্সারি অনেক সুন্দর। আমরা মাঝে মাঝে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরতে আসি। এই পরিবেশটা খুব ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে ঘুরতে এসেছি। অনেক সুন্দর ওনারা করেছে। আরো হয়তো কোনো সরকারিভাবে কোনো অনুদান বা কোনো কিছু পেলে আরো ভালো কিছু করবে। ফুল চাষে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ দিচ্ছে কৃষি বিভাগ। ফুলের চারা উৎপাদন প্রক্রিয়ার সাথে আমাদের এখানে প্রায় ১১,০০০ শ্রমিক জড়িত, যার একটা বড় অংশ নারী শ্রমিক রয়েছে। যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের এই নার্সারিতে, নতুন উদ্যোক্তা, তাদেরকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিয়েছেন। স্বরূপকাঠি নার্সারির ফুল ও ফুলের চারা বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি সম্ভাবনাময় খাত হতে পারে বলেও ধারণা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করেছে কেন্দ্র সরকার। গত রোববার উত্তেজনার জেরে সহিংসতা প্রবণ রাজ্যটির মুখ্যমন্ত্রী ধীরেন সিং পদত্যাগ করেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরে দাঁড়ান। রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার রাজ্যের শাসন ক্ষমতা পুরোপুরি কেন্দ্রের উপর ন্যস্ত হবে। প্রায় ২১ মাসের জাতিগত সংঘাতে মণিপুরে ২৫০ জনের বেশি মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, স্থানচ্যুত হয় হাজারো মানুষ। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। বিভিন্ন খাত সংস্কারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে সনদ তৈরির আশা। হাসিনাকে ফেরাতে দিল্লিতে প্রয়োজনীয় কাগজ দিয়েছে ঢাকা। জাতিসংঘের প্রতিবেদন প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থান করবে প্রসিকিউশন। ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেফতার। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ইসরায়েলি নৃশংসতায় ভুতুরে জনপদে পরিণত গাজা, চারদিকে ধ্বংসস্তূপ, পুনর্নির্মাণে খরচ হবে প্রায়
$4,000 কোটি। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।